দর্শক, ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানিয়ে দেব আজকের শিরোনামগুলো। বাংলাদেশের সাথে সম্পর্ক গভীর করতে চায় ভারত, বিএনপির সাথে ভারতীয় হাইকমিশনারের বৈঠক। প্রতি বছরের শেষ দিনের মধ্যে সম্পদ বিবরণী জমা দিতে হবে সরকারি কর্মচারীদের, অনিয়ম পেলে বরখাস্ত। জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে কাল নিউ ইয়র্ক যাচ্ছেন ইউনূস, বাইডেন মোদি বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ। বৃহত্তর স্বার্থে ভারতে ইলিশ রপ্তানি, দেশের বাজারে দাম বাড়লে ব্যবস্থা নেবে সরকার। এখনো থমথমে পার্বত্য অঞ্চল, পুরোপুরি কাটেনি আতঙ্ক, অবরোধ, পরিবহন ধর্মঘটে স্থবির জনজীবন। শ্রীলঙ্কার রাজনীতিতে চমক, নতুন প্রেসিডেন্ট বামপন্থী নেতা অনুরা কুমার দেশনায়ক। দর্শক, আজ আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আজকে আমরা কথা বলবো পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে কথা বলতে তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে। আছেন জনাব আশরাফ কায়সার, সিনিয়র সাংবাদিক, আছেন জনাব জ্যোতির্ময় বড়ুয়া, ব্যারিস্টার ল, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং আছেন অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম, তিনি সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক, তিনি সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সাথে। আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। দর্শক, আলোচনায় যাওয়ার আগে আজকের পরিস্থিতি নিয়ে একটা প্রতিবেদন দেখে নেব। পাহাড়ি বাঙালি সংঘাতের জেরে আতঙ্ক পুরোপুরি কাটেনি পার্বত্য জনপদে। একদিকে চলছে মালিক শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট, অন্যদিকে পালিত হচ্ছে পাহাড়ি সংগঠনের ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি। শঙ্কার পাশাপাশি থমথমে রাঙামাটি, এখনও বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। অবরোধ এবং ধর্মঘটের কারণে সাজেকে আটকা পড়ে ৮ শতাধিক পর্যটক। সকালে শহরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ১৪৪ ধারা প্রত্যাহার ও সংঘর্ষের ঘটনায় ২টি মামলা দায়েরের কথা জানান কর্মকর্তারা। ১৪৪ ধারা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। আপনারা জানেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন আমরা স্বাভাবিক দেখতে পাচ্ছি, এখন পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে। ২০ তারিখের ঘটনার বিষয়ে ২টি মামলা নিয়মিত দায়ের করা হয়েছে এবং এই ২টি মামলার আলোকেই আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক করতে সম্প্রীতি সমাবেশ ডাকে রাঙামাটি জেলা প্রশাসন। এতে ভেদাভেদ ভুলে শান্তি বজায় রাখার অঙ্গীকার করে সব পক্ষ। স্থানীয়রাও চান দ্রুত ফিরে আসুক স্বস্তি। আমরা হলো শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তি চাই, আমরা একসাথে বসবাস করতে চাই। এটা এখান থেকে ফিরে আসতে হইব, আমরা একসাথে পাহাড়ি বাঙালি একসাথে মিলেমিশে করে থাকার এই প্রত্যাশা করি আমি। গুমট ভাব কিছুটা কাটলেও আতঙ্ক আছে খাগড়াছড়িতেও। অবরোধের কারণে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও শহরের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। বুধবার দীঘিনালার ঘটনায় তদন্ত শুরুর কথা জানিয়েছে পুলিশ। আমরা আসলে এটা তদন্ত হচ্ছে, সবাই আমরা তদন্ত করতেছি। তদন্ত যেহেতু হচ্ছে সেহেতু এটা তদন্তের পরে আপনারা জানতে পারবেন। তবে বান্দরবানে অবরোধের তেমন প্রভাব পড়েনি, সবকিছুই স্বাভাবিক। গেল বুধবার খাগড়াছড়িতে মামুন নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সংঘাতে জড়ায় পাহাড়ি বাঙালিরা। এতে ২ জেলায় নিহত হয় ৪ জন। শুধু জনাব আশরাফ কায়সার, আপনার কাছে আসতে চাই। ৫ তারিখের আগে অগাস্টের আমরা প্রয়োজনে অপ্রয়োজনীয় অতীতে ফিরে যেতাম। বর্তমানে প্রশ্ন করলে প্রায় অপ্রাসঙ্গিকভাবেই হয়তো অতীত চলে আসতো, কিন্তু আজকে পাহাড়ের অবস্থা বুঝতে হলে বোধহয় খানিকটা অতীতও খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। সেখান থেকে শুরু করতে চাই। এই যে পাহাড়ি এবং বাঙালি অনেক ক্ষেত্রে যাদেরকে সেটলার বলা হচ্ছে, এই বিরোধের উৎপত্তিটা কোথায় এবং আজকের অবস্থাটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন? আপনি জানেন যে গণ অভ্যুত্থানে আমরা যখন রাজপথে একটি ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে নামানোর চেষ্টা করছিলাম, তখন কিন্তু আমরা এই স্লোগানটিও দিয়েছিলাম যে পাহাড় এবং সমতলে দুপাশেই যেন বৈষম্য দূর হয়। এবং ঠিক আমরা যেটা আশঙ্কা করেছিলাম সেটিই কিন্তু ঘটল ১.৫ মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রামে। এই বর্তমান পরিস্থিতিতে আসার আগে আপনাকে যদি ঐতিহাসিক প্রেক্ষাপটটা একবার বলি তাহলে কিন্তু ঘটনাটা বুঝতে সুবিধা হবে।
প্রায় 50 বছর আগের থেকে পাহাড়ে যখন আপনার রাষ্ট্রীয় প্রযত্নে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সেটেলমেন্ট হচ্ছিল, যে আমরা নোয়াখালী, বিভিন্ন চরাঞ্চল, চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে মানুষজনকে নিয়ে আমরা পাহাড়ে পুনর্বাসন করছিলাম, তাদেরকে জমি দিচ্ছিলাম, তাদেরকে কৃষিকাজ করতে সুবিধা দিচ্ছিলাম, রেশন দিচ্ছিলাম। আমি নিজে অনেকবার পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমাদের যে আদিবাসী বন্ধুরা আছে তাদের সাথে দেখা করেছি, থেকেছি। আমার মনে হয়েছে যে জাতিগতভাবে এই একটি জাতির যে গড়ে ওঠা, প্রতিদিনের জীবনযাপনের যে বৈশিষ্ট্য, তার সাথে আপনি ভিন্ন মতাদর্শের মানুষকে ঠিক প্রতিবেশী বানিয়ে ফেললে, এটি সামরিক কায়দায় যে জেনারেলরা এটি প্ল্যান করেছিলেন তাদের কাছে হয়তো মনে হয়েছিল ঠিক, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটি ঠিক শান্তি স্থাপনের সঠিক পদ্ধতিটা ছিল না। তার আগে যে প্রেক্ষাপটটা ছিল যে আপনি ৭১-এর পরপরই আমরা শুনেছিলাম যে আমরা যে বাঙালি হয়ে গেলাম, তাহলে পাহাড়িদের কি হলো। এটি কিন্তু একটি জাতিসত্তা, তাকে সে যত ক্ষুদ্রই হোক তার তো এই প্রশ্ন তোলার অধিকার রয়েছে। কাজে আমরা তখন সেটিকে রাজনৈতিকভাবে অ্যাড্রেস না করে আমরা সামরিক কায়দায় অ্যাড্রেস করতে গেছি 76-এর পর থেকে। আবার ৭২ থেকে ৭৬ পর্যন্ত আমরাও কিন্তু খুব বেদিশা অবস্থায় ছিলাম, তাদেরকে কি বলবো। আমরা ইভেন হাসি ঠাট্টা করেছি পার্লামেন্টে, তারা জাতিসত্তা, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী, উপজাতি, আদিবাসী, কতভাবে আপনি ডেকেছেন। আমার ধারণা যে বাংলাদেশ রাষ্ট্রীয় পলিসিতে ব্যর্থ হয়েছে এই 3টি পার্বত্য জেলাকে কন্টেইন করতে, যে তাদের স্বকীয়তা ধরে রেখে আপনি কিভাবে এগোতে পারেন। আমরা যখন এই অনুষ্ঠান করছি, আপনি জানেন কি না যে এই 3টি জেলাতে কিন্তু সেনা শাসন বিদ্যমান, এবং সেটি আমাদের যে শান্তি চুক্তি হয়েছে তার আগেও ছিল, শান্তি চুক্তির পরেও ছিল। শান্তি চুক্তি হওয়াতে আমরা ভেবেছিলাম যে সেনাবাহিনীর উপস্থিতি কমে যাবে, সেনা শাসন থেকে পার্বত্য অঞ্চল মুক্ত হবে, এবং আঞ্চলিক পরিষদকে আপনি যে ক্ষমতাগুলো দিবেন, যেই ক্ষমতার আশ্বাসেই কিন্তু তারা অস্ত্র হস্তান্তর করে শান্তির জীবনে ফিরে এসেছিল। কিন্তু আমরা যদি দেখি প্রায় 19টি আপনার দফা ঠিক হয়েছিল, কিন্তু তার মধ্যে 3টি বা 4টির বেশি আমরা কিন্তু গত 25 বছরও করিনি। কাজী তার দায় তো রাষ্ট্রকে নিতে হবে। দেখুন, সেনা শাসন কথাটা বললেন, সেনাবাহিনীর উপস্থিতি এবং সেনা শাসন, এই দুয়ের মধ্যে তফাৎটা কি? আমি এই দুয়ের মধ্যে ব্যাপক তফাৎ দেখছি, এবং ভালো যে আপনি প্রশ্নটি করেছেন। সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু আমরা হরহামেশাই দেখি, এমনকি ঢাকা শহরেও এখনও রয়েছে, হয়তো আরও 50 দিন আগেও ছিল। কিন্তু সেনা শাসন হচ্ছে কাঠামোগতভাবে সেনাবাহিনীকে আপনি শাসন করতে দিয়েছেন বেসামরিক প্রশাসনের উপরে, এবং সেনাবাহিনী ঠিক করবে কোনটি স্পর্শকাতর, কোন আচরণটি করা যাবে, কোন জাতিগোষ্ঠীকে কিভাবে দূর করতে হবে। টু দ্যাট এক্সটেন্ট সেনাবাহিনী, আপনি জানেন ডিজিএফআই কি করে কাজ করে, সেনাবাহিনী কি করে কাজ করে, বিভিন্ন দল উপদল তৈরি করে, তাদের মধ্যে কোন দল ছড়ায়। আমি আপনাকে পরিষ্কার করে কয়েকটা কথা বলি। সেনাবাহিনীর কোনো সদস্য বা জেনারেল, তাদের একটা পরিকল্পনা ছিল, হয়তো এখনও আছে, যে পাহাড়ে তাদের শাসন অব্যাহত রাখতে হবে। তাদেরকে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে রাষ্ট্রের কাউন্ট করতে হলে পার্বত্য চট্টগ্রামে তাদের উপস্থিতি জরুরি, এবং সেখানে যদি আপনি ইউপিডিএফ বা কুকিচিন এমন এইসব নামে যদি আপনি আবির্ভূত হতে পারেন, এবং তারা যদি জনসংহতি সমিতিকে চ্যালেঞ্জ করতে পারে, আপনি যে সেই যে বিভক্তির ধারা যেটি আমাদেরকে ব্রিটিশরা করেছে, শেখ হাসিনা বাংলাদেশকে করেছে, সেনাবাহিনী সেই জায়গায় পাহাড়ে করেছে। কাজে সেনা শাসনের যেটি খারাপ দিক, ধরেন আপনার যদি দেখুন, আপনার যদি দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে হয় বাংলাদেশের ভেতরে চলাচল করতে গিয়ে, যে কেউ বিদ্রোহী মনোভাবাপন্ন হতে পারে। আপনার যদি 1 কেজি চাল এখান থেকে ওখানে নিতে অনুমতি লাগে, আপনার যদি বাসে বসা অবস্থায় আপনার কোনো একজন সৈনিককে দেখে উঠে যেতে হয়, আপনি কি রাষ্ট্রের নাগরিক হিসেবে অনুভব করবেন যে এই রাষ্ট্র আপনার? সেটি তারা করে না। এবং এটি যে তারা মানে এর বিনিময়ে যে তারা অন্য কোনো দেশে চলে যেতে চাচ্ছে, অন্য কোনো জাতিগোষ্ঠীর সাথে, সেগুলো কিন্তু অনেক পুরনো গল্প। বর্তমান গল্প কিন্তু একদমই তা না। কিন্তু আমরা সেই শাসন অব্যাহত রেখেছি, যেই শাসনের নিপীড়ন এবং নির্মমতা আপনাকে বাধ্য করে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হতে, এবং যে কোনো পরিস্থিতিতে কোনো না কোনোভাবে উচ্ছৃঙ্খল আচরণ করতে। এবারের ঘটনাটি কিন্তু খুব সন্দেহজনক, এবং আমি চাই যে এর একটি ভালো তদন্ত করে কেন একজন বাঙালি যুবকের মৃত্যুর পরপরই যেই দাঙ্গাটি হলো, সেই দাঙ্গাতে যে পাহাড়ি যুবকদের মৃত্যু হলো, তাদের কিভাবে মৃত্যু হলো, তাদেরকে কারা মারলো, তাদের মৃত্যুর কোনো সাইন কিন্তু বলে দেয় যে এটি কি দাঙ্গাতে মৃত্যু হয়েছে না পরিকল্পিত মৃত্যু। কেউ কি অস্থিরতা তৈরি করতে চেয়েছে? তাতে কি আমাদের আসলে কারো মানে কোনো প্রতিষ্ঠানের আরও প্রবলভাবে পাহাড়ে টিকে থাকার যে আকাঙ্ক্ষা, সেটিকে স্টাবলিশ করেছে কিনা? জি, ধন্যবাদ।
মেজর এমদাদ, আপনার কাছে এ পর্যায়ে আসতে চাই। এই যে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনীর উপস্থিতি এবং তাদের ভূমিকা, বিশেষত তাদের আচরণ সেখানকার আদিবাসীদের ব্যাপারে, সেটা নিয়ে যে প্রশ্নগুলো বারে বারে ওঠে, সেটার ব্যাপারে আপনার অবস্থানটা একটু জানতে চাই। ধন্যবাদ। Very rightly you have asked me to explain the actually military's presence in Chittagong Hilltops. আমি আশরাফ ভাইকে একবারে শ্রদ্ধার আসনে রেখে একটা জিনিস, এটার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আমরা সব সময় যখন পার্বত্য চট্টগ্রাম এবং সেনাবাহিনীকে নিয়ে আলোচনা করতে যাই, তখন আমরা এই চলমান অবস্থানটাকে সব সময় ব্যাখ্যায় আনি, বিশ্লেষণে আনি, এবং সেখানে সেনাবাহিনীর অবস্থানটাকে মনে হয় যে এটা অপ্রয়োজনীয় এবং এটা সেনাবাহিনী সেখানে নিজেদের অবস্থান বিরাজ বজায় রাখার জন্য সব কলা কৌশল চালিয়ে যাচ্ছে। আমরা যদি একটু পিছন ফিরে যাই, 1970 সালে, আমি এক্স্যাক্টলি একদম নাম ধরে বলি, 1970 সালে বর্তমান যে রাঙ্গামাটি এই যে সার্কিট হাউস আছে, সেটা একটা অরণ্য বেষ্টিত, একেবারে ঘন অরণ্য বেষ্টিত একটা পাহাড় ছিল। সেই পাহাড়েই বসে বর্তমানে এই যে শান্টু লার্মা এখনো জীবিত আছেন, ওনার বড় ভাই যে মানবেন্দ্রনাথ লার্মা, কালীমাধব এবং বরেন ত্রিপুরা, ইনারা রাঙ্গামাটি কমিউনিস্ট পার্টি গঠন করেছিলেন। তো সেখানে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে পার্বত্য চট্টগ্রামে। সেটা হচ্ছে তখন একদিকে চীনের যে একটা সমাজতান্ত্রিক বিশ্ব গড়ার একটা প্রলয় চলছিল, এই আমাদের এই অর্থাৎ পার্বত্য চট্টগ্রাম ধরে, সেভেন সিস্টার ধরে, সেদিক থেকে আপনার কাচিন স্টেট, শান স্টেট করে নিয়ে এদিকে তখন বার্মাতে কমিউনিস্ট পার্টি তারা অলমোস্ট বার্মাকে দখল করে ফেলেছিল, সেরকম একটা অবস্থা ছিল। সেখানে কমিউনিস্ট পার্টি যখন রাঙ্গামাটি কমিউনিস্ট পার্টি হলো, এর পরবর্তী বছরে 1972-তে প্রথম শান্তি বাহিনী গঠন করা হলো। তখন বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু পার্বত্য চট্টগ্রামে যায়নি, এবং সেখানে শান্তি বাহিনী অস্ত্র নেওয়ার তখনও প্রেক্ষাপট সেনাবাহিনী তৈরি করে না। সেখানে তারা তাদের কাছে, আপনি এখনো যদি জিজ্ঞেস করেন, এই যে এখনো যদি শান্তিবাবু জিজ্ঞেস করেন, ওনার পকেটে ছিল তো মাওসেতুংয়ের লাল বই। সেখানে একদিকে যখন মাওসেতুংয়ের লাল বই যে কমিউনিজম যেমন একদিকে ছড়ানোর বিস্তার লাভ করার একটা প্রচেষ্টা ছিল, মরিয়া হয়ে প্রচেষ্টা, দ্বিতীয়ত অন্যদিকে সেটা পার্বত্য চট্টগ্রামে বাফার জোন করে তোলার জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং আমেরিকান গোয়েন্দা সংস্থা তখন তৎপর ছিল সেই অঞ্চলে। এই ব্যাখ্যাটা, এই বিশ্লেষণটা আমরা কখনো আনি নাই। সেখানে 1972-73 তো সেনাবাহিনীর তেমন উপস্থিতি কিন্তু পার্বত্য চট্টগ্রামে ছিল না। যখন দেখা গেল পার্বত্য চট্টগ্রাম এই পুরো অঞ্চলটা একটা বাফার জোনে পরিণত হতে যাচ্ছে, তখন সেই সময়ে বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশের রাষ্ট্র যারা চিন্তা যারা করেছে, যারা কৌশল প্রণেতা ছিল, তাদের একটা তখন বাংলাদেশ সেনা, এবং প্রথম কিন্তু আক্রমণটা আসছে শান্তিবাহিনীর থেকে বিডিআর এর উপরে, নট উইথ দ্য সেনাবাহিনী। When BDR and the police failed to contain the situation, তখন বাংলাদেশ সেনাবাহিনীকে পার্বত্য চট্টগ্রামে মোবিলাইজ করা হয়েছে। মেজর এমদাদ, এরপর তো শান্তি চুক্তি হলো, এবং শান্তি চুক্তি হবার পরে পুরো পরিস্থিতির একটা পরিবর্তন হওয়ার কথা ছিল। তাহলে এই স্বাধীনতার 50 বছরের বেশি সময় পরে গিয়েও কেন এই বাস্তবতা? সেই কথাটা আমাকে একটু বলতে চান। সেটা আশরাফ ভাই নিয়ে আসছেন যে এখানে বিভক্তিটা, সেটাও সেনাবাহিনীর কাঁধে চলে আসছে বিভক্তিটা। ইউপিডিএফ কিন্তু সেনাবাহিনীর কারণে হয় না। ইউপিডিএফ এবং পিসিজিএস এর মধ্যে আগে থেকে তাদের মধ্যে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব ছিল। এটা দ্বন্দ্বের একটা হচ্ছে, এবং কি পিসিসিএস এর মধ্যেও ছিল, সেটাও কিন্তু সেনাবাহিনী সৃষ্টি করছে। এখন যদি বলেন কেউ, তাহলে কিছু করার নাই, কারণ পিসিস দাদা লম্বা এবং বাড়ি গ্রুপ। লম্বা গ্রুপ ছিল লং স্ট্রাগল, যেটা মানবেন্দ্র লার্মা ওয়াজ সাপোর্টিং, যে সমাজতন্ত্র কায়েম করবে পার্বত্য চট্টগ্রামে উইথ আ লং স্ট্রাগল। আবার সেখানে প্রীতি কুমার চাকমা জাতীয়তাবাদের সৃষ্টি করে সেখানে স্বল্প সময়ের মধ্যে বাদী গ্রুপ, যার জন্য বলে শর্ট স্ট্রাগল, যারা বাদী গ্রুপের মাধ্যমে পার্বত্য স্বায়ত্তশাসন দাবি আদায় করে নেবেন। এটাও তারা কিন্তু দুটা সেখানে একেবারেই পুরা বহির্বিশ্বের দুটা গোয়েন্দা সংস্থার শিকারে তারা পরিণত হয়েছিল, এবং দুইটা গোয়েন্দা সংস্থা তাদের, এবং শেষ পর্যন্ত মানবেন্দ্র লার্মার নিহত হওয়ার পিছনেও সেই গোয়েন্দা সংস্থাগুলির কাজ ছিল, কার্যক্রম ছিল। গোয়েন্দা সংস্থার কথা বলছেন? আমি এটা পরিষ্কার করে বলতে পারি যে মানবেন্দ্র লার্মা ওয়াজ, দ্যাট ইজ দ্য আদার সাইড, আওয়ার নেইবারিং কান্ট্রি ওয়াজ নট সাপোর্টিং মানবেন্দ্র লার্মা, দে ওয়ার নার্সারিং প্রীতি কুমার চাকমা। ভারতের গোয়েন্দা সংস্থার কারণে এটা হয়েছে? অ্যাবসলিউটলি, দেয়ার ইজ নো ডাউট। আপনি এইগুলি আমরা বলতে আমাদের অনেক সময় লজ্জা লাগে, আমরা সত্য কথা বলি। এখন এটাও চলে আসছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। আমার কথা হলো, সেখানে যখন মানবেন্দ্র, আমাদের সংসদ ইভেন কি বিল উত্থাপন করা হয়েছে, পাশ করা হয়েছে, মানবেন্দ্র লার্মাকে তার প্রতি সম্মান প্রদর্শন করে সেই বিলে বলা হয়েছে পার্লামেন্টে যে মানবেন্দ্র লার্মা
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় সশস্ত্র সংঘাতে নিহত হয়েছেন। whereas মানবেন্দ্র লারমা was killed inside, very much inside in India. এই কথাটাও আমরা বলার মতো আমাদের সব সাহস নাই। শান্তি চুক্তি প্রসঙ্গে আপনার কাছে অনুষ্ঠানের পরের অংশে একটু ফিরে আসতে চাই, আপনার কাছে আসবো, তার আগে একটু জনাব জ্যোতির্ময় বড়ুয়ার কাছে আসতে চাই। আপনার কাছে এবারের যে ঘটনা দীঘিনালা থেকে যার সূত্রপাত এবং তারপরে যা যা ঘটেছে সেটার ব্যাপারে নানান ধরনের তথ্য আমরা পেয়েছি, ক্ষেত্র বিশেষে ভুল তথ্যও এসেছে এবং পাল্টাপাল্টি বক্তব্য রয়েছে। আপনি এখান থেকে কতটুকু সত্য উদ্ঘাটন করতে পেরেছেন আপনার জায়গা থেকে? দেখুন, আমাদের স্থানীয় অনেকের সাথেই আসলে বন্ধুত্ব আছে, যোগাযোগ ছিল এবং এখনও অবরুদ্ধ অবস্থায় আছেন রাঙামাটিতে এবং খাগড়াছড়িতে, এরকম অনেকেই আছেন। তাদের কারো সাথে ফোনে যোগাযোগ করে জানার চেষ্টা করেছিলাম যে আসলে ঘটনাটা কী। মামুন যে হত্যা হলেন তিনি আসলে সেখানে মব বিটিংয়ের ঘটনা ঘটেছে, ঘটনার সত্য। মোটরসাইকেল চুরি করে নিয়ে যাওয়ার সময় যাদের এলাকার, তিনি এমদাদ সাহেব যদি ইউপিডিএফের কথা বলছিলেন, ইউপিডিএফকে দোষ দেওয়ার এক ধরনের চেষ্টা আমরা এখন দেখতে পাচ্ছি। ওখানে আসলে ইউপিডিএফের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডই নেই। যেখানে দীঘিনালার যে জায়গাটাতে গণ্ডগোলটা হলো সেই জায়গায় ওখানে হচ্ছে এমন একটা মুখোশ বাহিনী, যেটাকে প্রায়শই আমাদের পাহাড়ি বন্ধুরাই বলে থাকেন যে আর্মি কর্তৃক সৃষ্ট আদিবাসীদের একটা গ্রুপ, ডিভাইড, যেটা আশরাফ ভাই বলছিলেন যে ডিভাইড করার জন্য তৈরি করা। তাদেরই আসলে অফিস টফিস সব ছিল, তাদের কর্মকাণ্ডটাই সেখানে বেশি। হত্যা হয়েছে এটা 100% সত্য যে মব বিটিং হয়েছে এবং মামুন মারা গেছেন। সেটার জন্য হচ্ছে ধরেন পার্টিকুলারলি 4-5 জন 10 জন 20 জন রেসপন্সিবল। সো তাদেরকে আপনি আইনগত ব্যবস্থা নেন, তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ায় যা যা করার আছে সবই করেন, ঠিক আছে। কিন্তু এই যে পুরো মবটাকে তৈরি করে সেখানে যখন ডিফেন্স তৈরি করার চেষ্টা করলো স্থানীয়রা, তাদেরকে বলা হলো তোমরা সরে যাও। সরে যেতে বলার পরে তাদের দোকান ঘরবাড়ি সবগুলোতে আগুন দিল, লুটপাট শুরু হয়ে গেল, দেন পুরো পরিস্থিতিটা নিয়ন্ত্রণের বাইরে। অর্থাৎ এটাও যে একটা কাইন্ড অফ, এই গোটা সময়টা আইন শৃঙ্খলা বাহিনী কি করছিল? দে ওয়ার বেসিক্যালি ডুইং নাথিং। তারা বলছিল যে আপনারা সরে যান, আপনাদের প্রোটেকশন, এখানে ডিফেন্স তৈরি করার দরকার নেই, আমরা তো আছি। সেই কথাটার পরিপ্রেক্ষিতে সবাই কিন্তু সরে যাওয়াতেই পুরো অ্যাটাকটা হয়ে গেছে আসলে একতরফাভাবে পুরো ঘটনাটা ঘটেছে। এরপরে রাতের বেলায় যখন আপনার স্থানীয় যুবকরা বিভিন্ন পাড়া মহল্লায় পাহারা দেওয়ার জন্য হচ্ছে তারা যখন একত্রিত হলো, তখনও কিন্তু সেনা সদস্যরা গিয়ে বলছেন যে আপনাদের পাহারা দেওয়ার দরকার নেই। এর মধ্যে 2-1 জন কিছুটা ইনটক্সিকেটেড অবস্থায় ছিলেন, তো তারা তাদের সাথে কথার এক পর্যায়ে হচ্ছে তর্কাতর্কি শুরু হয় এবং সেনাবাহিনীর সদস্যরা তখন গোলাগুলি চালান। আমরা গুলি চালানোর ভিডিওগুলো দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু ভাইরাল হয়েছে। এরপরে হচ্ছে আপনার পুরো পরের দিন ঘটনা রাঙামাটি পর্যন্ত চলে গেল। রাঙামাটিতে যখন গেল, রাঙামাটিতেও একই ঘটনাই ঘটেছে। তারা আশঙ্কা করছিলেন রাঙামাটিতে যে এরকম ঘটনা ঘটতে পারার ফলে তারা কিন্তু এক ধরনের নিজেদের নিরাপত্তার জন্য নিজেরা তৈরি ছিলেন। কিন্তু তখন সেখানেও কিন্তু তাদেরকে বলা হয়েছে আপনারা ঘরে ঢুকে যান, আপনাদের থাকার দরকার নেই, আমরা আছি। এই ফাঁকে হচ্ছে বিভিন্ন জায়গায় আগুন দেওয়া, লুটপাট করা, মৈত্রী বিহার বৌদ্ধ মন্দিরে হামলা হলো, সেটার দান বাক্স, ডোনেশন বক্সটাকে ভেঙে টাকা পয়সা সব চুরি করে নিয়ে গেল। টোটাল জিনিসটা এরপরে ওই দিনই 2টার সময় হচ্ছে আপনার এই 144 জারি করার ঘটনাটা ঘটলো। দেন কিছুটা পরিস্থিতি এরপরে নিয়ন্ত্রণে আসতে শুরু করলো। তখন আর কাউকে ঘরের থেকে বেসিক্যালি বের হতে দেওয়া হয়নি। এই টোটাল ঘটনাটার যদি আপনি ধরেন এই 2 দিন তো না, পুরো একদিন এবং পরের দিন হচ্ছে দুপুর 1টা পর্যন্ত যদি আমি হিসাব করি, পুরো ঘটনার নিয়ন্ত্রণ আসলে ছিল কাদের হাতে? এখন এই যে যারা সেখানে বাঙালি যারা সেটেলমেন্ট পেয়েছেন, যারা ওখানে আছেন, তাদের পুরো আক্রোশটা একটা জাতিগত আক্রোশে পরিণত হলো কেন? এরকম মামুনের মতো ঘটনা, মব বিটিংয়ের ঘটনা তো ঢাকা ইউনিভার্সিটিতেও ঘটছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও ঘটছে। আপনি তোফাজ্জলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে মারার কারণে তো অন্য কেউ গিয়ে আসলে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্বালিয়ে দেয়নি। অ্যানালজিগুলো কিন্তু খুব সহজ, যদি আপনি বোঝার চেষ্টা করেন। বুঝতে না চাইলে 100টা কুতর্ক করবেন আপনি আমার সাথে। কথাটা এখানেই যে তোফাজ্জলকে পিটিয়ে মারার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়নি। মামুনকে যখন আপনার পিটিয়ে মারা হলো, সেটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ছিল, সেটার আমরা কোনোভাবেই আমরা সমর্থন করছি না। কিন্তু পুরো জাতিগতভাবে বিদ্বেষ ছড়িয়ে সেটাকে আপনার ঘরবাড়িতে আগুন দেওয়া এবং বাঙালি পাহাড়ি বিরোধের মধ্যে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটলো। এর পেছনে আপনি যদি এবার একটু অন্তত 2টা দিন আগে যান,
একটু বিরতির সময় হয়ে গেছে, তাহলে আপনার কাছে ফিরে আসি। দর্শক একটু পরে ফিরে আসি, আশা করি সাথে থাকবেন। দর্শক আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক। আমরা ছিলাম জনাব জ্যোতির্ময় বড়ুয়া আপনার কাছে। বর্তমান পরিস্থিতির নিয়ে কথা হচ্ছিল এবং সেখানে কিভাবে আসলে এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে বিভিন্ন প্রশ্ন রয়েছে, সে কথা বলছিলেন, শেষ করতে পারেন সে প্রশ্ন। ওই জায়গাটায় আমি আসলে আসতে চাইছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে সেখানে কিভাবে পাহাড়িদেরকে ট্রিট করছে। আমি একটা যদি কনটেক্সটের সাথে মিল রেখে ভিন্ন একটা উদাহরণ দিই। কোকিচিনদের একটা পার্টি গঠন করার একটা আলাপ আলোচনা শুনলাম, তারপরে আপনার বম জাতিগোষ্ঠীর এরা সবাই মিলে একটা ব্যাংক ডাকাতি করতে গেলে এরকম একটি মামলা দিয়ে পুরো আস্ত ট্রাইবটাকেই হচ্ছে অ্যাকিউজড করা হলো সেখানে। সেই মামলাতে তারা জামিন টামিন পেয়েছেন, জামিনে এসে তারা তাদের গ্রামের মধ্যেই বসবাস করছেন। খুব রিসেন্টলি যে তথ্যটা আমার কাছে এসছে, একদম ডকুমেন্টারি এভিডেন্স নিয়ে আমি কথা বলছি, সেখানে দেখা যাচ্ছে এই বম জাতিগোষ্ঠীর লোকজনগুলো তাদের গ্রাম থেকে যদি বাইরে কোথাও যেতে হয় তাহলে সেনাবাহিনীর লিখিত পারমিশন ছাড়া যাওয়ার তার কোনো সুযোগ নেই। তাহলে এই যে সেনাবাহিনীর আপনি সেনা শাসনের প্রশ্নটা যেটা আশরাফ ভাইকে বলেছিলেন, যে দেখেন প্র্যাকটিক্যালি কীভাবে সেনা শাসন চলছে, সেখানে সেনা উপস্থিতি না, সেনার কিন্তু শাসনই চলছে। আপনার বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জায়গায় তারা যেতে পারবেন, সেই জায়গায় তাদেরকে লিখিত অনুমতি নিয়ে কেন যেতে হবে? এই ধরনের এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে আপনি কোনো নাগরিককে তার চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করতে পারবেন, সেই ব্যবস্থাটা আসলে কোথায় আছে, সেই ম্যান্ডেটটা কোথায়? লয়ের জায়গাটায় আমরা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কগুলো তো আমাদের এখানে এখন পর্যন্ত যা আছে সেই অ্যাটলিস্ট ওই রাইটের জায়গাগুলো তো আমরা খুবই পরিষ্কার। যতটুকু রেস্ট্রিকশন আছে, রিজনেবল রেস্ট্রিকশন হোক না হোক, রেস্ট্রিকশনগুলোও আমরা আমাদের চর্চার মাধ্যমে কিন্তু পরিষ্কার যে কী রেস্ট্রিকশন হতে পারে। এই রেস্ট্রিকশন কি আসার কোনো সুযোগ আছে? জি, ধন্যবাদ। জনাব আশরাফ কায়সার, আপনার কাছে ফিরে আসি। এখন যেহেতু অনেক জায়গায় সংস্কারের কথা বলা হচ্ছে, পরিবর্তনের কথা বলা হচ্ছে এবং অনেক বিষয় নিয়ে কথা বলা হচ্ছে যেগুলো নিয়ে আমরা আগে কথা বলতাম না, ধরুন ডিজিএফআই এর কর্মকাণ্ড, আয়নাঘরে যা হয়েছিল, সেই আলাপগুলোর পাশাপাশি পার্বত্য চট্টগ্রাম নিয়ে আসলে এখন মুক্তভাবে নতুন করে কথা বলার সুযোগ রয়েছে। এখানে শান্তি চুক্তি বাস্তবায়নের কথা যেমন বলা হয়, এর পাশাপাশি দীর্ঘমেয়াদী এই সমস্যার সমাধান, যেখানে আসলে প্রত্যেকে, সেখানে পাহাড়িরা এবং বাঙালিরাও যারা গেছেন, তারা একেবারে সমান নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে পারবেন, সেদিকে কিভাবে এগোনো যায়? দেখুন, আমি এই সমস্যার রাজনৈতিক সমাধানের পক্ষে। আপনি 50 বছর চেষ্টা করলেন যে সেটেলারদেরকে নিয়ে যত রকমের উপদল, কোন্দল, গ্রুপিং, সেটা ডিজিএফআইয়ের প্ররোচনায় হোক, সেনা শাসনের আওতায় হোক, করে দাঙ্গা লাগিয়ে, বাড়িঘর পুড়িয়ে এবং জনগণকে গুলি করে, এই দেশের সেনাবাহিনী যাকে তারা ট্যাক্স দেয় তাদেরকে গুলি করে। এই দৃশ্য কিন্তু আমরা বাংলাদেশে দেখতে চাই না, অন্তত এই গণ অভ্যুত্থানের পরে তো দেখতেই চাই না। কাজেই আমার মনে হয় যে আমাদের এখন রাজনৈতিক সমাধানের দিকে তাকাতে হবে। আপনি কিছুক্ষণের জন্য সেনাবাহিনীকে ওই অবস্থান থেকে সরে আনেন। শোনেন, সেনাবাহিনী তার উপস্থিতির সবচেয়ে বড় সাপোর্ট হচ্ছে যে এরা বিদ্রোহী গোষ্ঠী, এরা দেশকে ভাগ করে ফেলবে এবং তারা অন্য কারোর সাথে হাত মিলিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করবে। এই তো গল্পটা, এতটুকুই। এখন এই গল্পের মোকাবেলা আপনি যদি রাজনৈতিকভাবে করতে পারেন, তাহলে আপনি যে দীর্ঘমেয়াদী শান্তির কথা বলছেন সেটির দিকে আমাদের এই অঞ্চলটিও যাবে এবং বাংলাদেশ, আমার ধারণা, অনেক সামরিক এক্সপেন্ডিচার থেকে বেঁচে যাবে। কিন্তু একটা মেজর এমদাদ যে কথা বলছিলেন যে সেখানে অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থার যে ভূমিকা বা প্রভাবের কথা বলছিলেন, এবং এছাড়াও আন্তর্দেশীয় যে সমস্যাগুলো, সেখানে ভারতের 7 সিস্টার যেমন রয়েছে, মিয়ানমারের কিছু অঞ্চল রয়েছে, সেই যে আন্তর্দেশীয় সমস্যা, সেটার সমাধান কি বাংলাদেশে বসে রাজনৈতিকভাবে করা সম্ভব? আন্তর্দেশীয় সমস্যারও দুইটি দিক আছে। আপনি কি সামরিক কায়দায় করবেন, গোয়েন্দা কায়দায় করবেন, নাকি রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে করবেন? আমি একটা উদাহরণ দিই আপনাকে। ধরেন, বিগত সরকারটি ভারতের সাথে তো দহরম মহরমের সম্পর্ক ছিল। তারা তো চাইলেই সেনা শাসনের বাইরে গিয়ে একটা রাজনৈতিক সমাধানের দিকে প্রতিবেশী দেশের সাথে, ভারতের সাথে যেতে পারতো। মিয়ানমারের সাথে হয়তো আপনি ওইভাবে কূটনৈতিক সম্পর্ক স্টাবলিশ করতে পারেননি, কিন্তু এখানে ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ কিন্তু সেনাবাহিনী, এটি আপনি ভুলে গেলে হবে না। তাদের ইন্টারেস্ট, এটা যদি শোনেন, শেখ হাসিনার যেরকম প্রফিট সেন্টার ছিল 2টি, এখন যদি পার্বত্য চট্টগ্রাম কারো প্রফিট সেন্টার হয়ে ওঠে, সেই জায়গাটাতে আপনাকে হাত দিতে হবে। দেখুন, এটি কিন্তু আনপ্লেজেন্ট, আনকমফোর্টেবল কমেন্ট।
কারণ যে নাকি ওখান থেকে বেনিফিশিয়ারি সে কিন্তু এটা মানতে চাবে না সে বেনিফিশিয়ারি। কিভাবে বেনিফিশিয়ারি? এই অর্থে বেনিফিশিয়ারি যে দেখুন তাকে আপনি প্রতিষ্ঠানটি অনেক রেলেভেন্ট করে নিয়েছে শাসনের সাথে, এবং প্রতিষ্ঠানটি ওই অঞ্চলে তাদের যে ঐতিহাসিক অনেক ধরনের অপকর্মের বর্ণনা আছে। এই যে ধরেন কল্পনা চাকমা, উনি যার কারণে হারিয়ে গেল, সেই নামটি নিয়ে আমরা কথাও বলতে পারছিলাম না। এইবারের আন্দোলনে কিন্তু কল্পনা চাকমার জন্য দেয়াল লিখন করা হয়েছে, এবং আমরা চাই যে দেখুন একটা ছোট্ট দেশ এবং আমরা একটা বৈষম্যহীন সমাজের কথা বলছি। আমরা চাই পার্বত্য চট্টগ্রামেও বৈষম্যহীন জীবনযাপন করুক। ওই নাগরিকটি যেন অনুভব করে বাংলাদেশের যে কোনো নাগরিকের মতো তারও চলাচলের স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে, এবং তার জায়গায় গিয়েও আরেকজনের বসতি স্থাপনের সুযোগ আছে। আচ্ছা, যেইভাবে এই জায়গাটিকে তারা মানে তাদের মতো করে তৈরি করেছে সেটি হচ্ছে যে মানে রুল অফ ফিয়ার, ভয়ের শাসন। কি ভয়? ভয়টা হচ্ছে দেশটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আরেকটা ভয় কি, যদি আমরা সামরিক কায়দায় না আগাই তাহলে এরা অস্ত্র হাতে তুলে নিবে। দেখুন এরা অতীতে অস্ত্র হাতে তুলে নিয়েছে, সেই অস্ত্র দিয়ে তারা চেষ্টা করেছেন। যেমন করে মেজর এমদাদ বলছিলেন, অবশ্যই শান্তিবাহিনী বা বিডিআরের উপরে আক্রমণ করেছিল, এগুলো ঐতিহাসিক ফ্যাক্ট, কিন্তু ওইগুলোকে বুঝেই তো আমাদের সামনে আগাতে হবে। এখন আপনি ধরেন গেরিলা কায়দায় স্বায়ত্তশাসন বা দেশকে ভাগ করতে আর চাচ্ছেন না, কিন্তু আমি যদি সামরিক বাহিনী বা সেনা শাসনের আওতায় থেকে ওই ন্যারেটিভটাই প্রচার করতে থাকি, তাহলে আমি কি করে ওই অংশটি কি করে জানাবে যে সে তার অবস্থান পরিবর্তন করেছে? আপনাকে পার্বত্য চট্টগ্রাম সেনাবাহিনীর চোখে দেখলে হবে না, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের সংবিধানের চোখে দেখতে হবে, রাজনৈতিক চোখে দেখতে হবে। যেমন ভারতকে আমরা বলছি শেখ হাসিনার চোখে বাংলাদেশকে দেখলে হবে না, সেরকম পার্বত্য চট্টগ্রামকে আপনি দেখুন আমি বাংলাদেশের একজন নাগরিকের দৃষ্টিতে বা সুশাসনের দৃষ্টিতে বা বৈষম্যহীনতার দৃষ্টিতে দেখেন। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে সেটেলারদের কিন্তু এখন যারা দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম তারা তো ওখানে জন্ম নিয়েছে, তাদেরকে কিন্তু আমি এখন আর নোয়াখালীর চরের কথা বা পার্বত্য চট্টগ্রাম বা চট্টগ্রামের অন্যান্য অঞ্চল বলতে পারছি না। কাজেই এটি একটি নৃতাত্ত্বিকভাবে জাতিগতভাবে অনেক গভীরভাবে সমস্যাটির সমাধান করতে হবে। শুধুমাত্র আপনি সামরিক কায়দায় এক অংশকে ভাগ করলেন, অস্ত্র দিলেন, অস্ত্র তুলে নিলেন, গুপ্ত হত্যা করলেন, একে অন্যকে আক্রমণ করলো, এগুলোর অনেকখানি সাজানো। কাজেই আপনাকে ওই জায়গা থেকে বেরোতে হবে। ধরুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তো এক ধরনের সংস্কারের প্রত্যাশা করা হচ্ছে, এবং উপদেষ্টারাও গেলেনও সেখানে, গিয়ে তাদের অবস্থানের কথা জানিয়েও আসলেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সমাধান দেওয়া সম্ভব? সম্ভব। আপনি যদি শুধুমাত্র দেখেন যে 97 সালে যে চুক্তিটি হয়েছিল, আমরা দুপক্ষই বাংলাদেশ রাষ্ট্রই তো চুক্তিটি করেছিল, কাজেই চুক্তির ধারাগুলো আপনি কেন বাস্তবায়ন করতে পারছেন না 30 বছরেও? এটি যদি আপনি প্রশ্ন করেন, আপনি কিন্তু ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ কিন্তু শুধু সেনাবাহিনী আমি তা বলছি না, আরও আছে, এবং এদের যে চেহারাগুলো আমরা কিন্তু চিনি, গ্রুপগুলোর চেহারা চিনি, এমনকি ওই জাতিগোষ্ঠীর মানুষরা তাদের জাতির সাথে বেইমানি করে নিজেদের অর্থবিত্ত লোভ লালসা কীভাবে পূর্ণ করেছে সেটিও আমরা জানি। কাজে আপনি এখন একেবারে ফ্রেশ দিনের আলোতে বসে ওই চুক্তির ধারাগুলো বাস্তবায়ন কেন হয়নি এই প্রশ্ন যদি আপনি করেন, আপনি কিন্তু ইন্টারেস্ট গ্রুপকে খুঁজে পাবেন। আরেকটা হচ্ছে জুজুর ভয়ে থেকে আপনি এই অঞ্চলের শান্তি আনতে পারবেন না। এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে বিভক্তির রাজনীতি করা হয়েছে। এক্স্যাক্টলি শেখ হাসিনা বাংলাদেশে যেটি করেছে, যে আপনি রাজাকার আমি মুক্তিযোদ্ধা, অথবা আপনি আলবদর আমি আওয়ামী লীগ, এই বিভক্তির রাজনীতি পার্বত্য চট্টগ্রামে আপনি বাদ দিতেই হবে এখন। এটি সময়ের দাবি, এবং আমার যতটুকু ধারণা, আমি যতটুকু খোঁজখবর নেই, ওইখানকার সব জাতিগোষ্ঠীর মানুষ চাচ্ছে বাংলাদেশ রাষ্ট্রটি তাদের দিকে যেন মানবিকভাবে, নতুনভাবে, জুজুর ভয় ছাড়া এবং কারো রকমের কোনো প্রতিষ্ঠানের দ্বারা বায়াস না হয়ে সমস্যাটার দিকে তাকায়। নিশ্চয়ই। মেজর এমদাদ, আপনার কাছে ফিরে আসতে চাই। যেখানে আপনার কাছে আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে শান্তি চুক্তি বাস্তবায়নের কথা তো বারবার ঘুরে ফিরে আসে, এই বাস্তবায়ন করতে না পারার কারণ কি বা প্রতিবন্ধকতাগুলো কি আজকের বাংলাদেশে দাঁড়িয়ে? ধন্যবাদ। আসলে এটা এখানে দুটা ন্যারেটিভ আছে। একটা হচ্ছে শান্তি চুক্তির কতগুলি ধারা বাস্তবায়িত হয়েছে, বাট ফান্ডামেন্টাল যে ধারাটা সেটা হচ্ছে ভূমিকে নিয়ে। ভূমির বিষয়টা পার্বত্য চট্টগ্রামে সবচেয়ে মৌলিক সমস্যার মধ্যে একেবারে আমি বলবো যে 1 নাম্বার। তো সেটা কেন সমাধান করা হয়নি, বারবার কমিশন করা হয়েছে, কমিশন সেখানে গিয়েছে। এই যে আশরাফ ভাই বলছেন এখন যে তৃতীয় প্রজন্ম যারা জন্মগ্রহণ করেছে তারা ওখানে, তাদেরকে আর কিছু করার নেই, তারা ওখানে পার্মানেন্টলি সেটেলড। সেখানে যে জমির বন্দোবস্ত যেটা করা হয়েছিল, যখন 50 বছর আগে যাদেরকে নেওয়া হয়েছিল তাদের প্রত্যেক ফ্যামিলিকে
সেখানে 5 একর করে জমি দেওয়া হয়েছিল। সেই অনেক জমি সেখানে পাহাড়িদের জমি, যারা অরিজিনালি তাদের কাছে কোনো কাগজপত্র নাই, সেখানে কোনো আমাদের এই প্লেনল্যান্ডের মতো পাহাড়ে পার্মানেন্ট কোনো ভূমি ব্যবস্থাপনা সেখানে ছিল না। ধরেন এখন যেই পরিবারটা সেখানে দখলে আছে, যেই তাকে কিভাবে উচ্ছেদ করবে, তাকে কোথায় নিয়ে যাবে, এটা একটা দুটা কেস নয়, এটা লক্ষ লক্ষ কেস। সেগুলোর মধ্যে এই যে এই ভূমির যে সমস্যা, এটা কমিশন যায়, একদিকে বাঙালিরা সেখানে তাদেরকে অবরোধ করে, হরতাল ডাকে, ভূমি কমিশন চলে আসে, অপারগতা প্রকাশ করে। সেটার মধ্যে আজকে যে কথাটা আশরাফ ভাই একটু আগে বললেন যে বর্তমানে সবখানেই যে রিফর্মের, এখন যদি সেটা বললে, যদি বর্তমান সরকার যদি বলে, যেমন আজকে আমরা একটু আগে আপনার এখানে দেখছিলাম যে 30শে নভেম্বরের মধ্যে যদি সরকারি কর্মকর্তারা তার যদি সেখানে তার আয়ের ব্যয়ের, তার ইনকামের, তার সোর্স অফ এভরিথিং ডিসক্লোজ না করে, হয়তো সে হি উইল বি ডিসমিসড ফ্রম দ্য সার্ভিস অর হি উইল বি প্যানালাইজড অর হি উইল বি পানিশ। এই ধরনের কোনো ড্রাস্টিক যদি সেখানে অ্যাকশন যদি এই সরকার নিতে পারে, আগের সরকার পলিটিক্যাল আসছিল, সেখানে আশরাফ ভাই হয়তো টেনে আনছেন আগের সরকারের সবকিছুকে সেখানে পার্বত্য চট্টগ্রামে, সেখানে ভালো মন্দ দুইটা আছে। অতীতের অনেক সরকার কিন্তু পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করতে পারে নাই, কিন্তু বিগত সরকার অন্তত একটা ফাউন্ডেশন দিয়ে গিয়েছে, একটা শান্তি চুক্তি হয়েছে। সেই চুক্তির বিরুদ্ধে ইউপিডিএফের কিন্তু সৃষ্টি। এখন যদি বলেন যে ওয়েস্টেড গ্রুপ এখানে সেনাবাহিনী তার স্বার্থ উদ্ধার করার জন্য ইউপিডিএফকে সৃষ্টি করেছে, নো, UPDF is not created by the military. UPDF is created by the other intelligence. ওখানে অনেকগুলো, আমার মনে রাখতে হবে, আমাদের পার্বত্য চট্টগ্রামের সন্নিহিত অঞ্চল মোটেও এটা শান্তিপূর্ণ কোনো অঞ্চল নয়। এখানে আপনি মিজোরামের কথা ধরেন, এই যে গতকালকে এখানে পার্বত্য চট্টগ্রাম রাঙ্গামাটিতে হয়েছে, মানে দাঙ্গা হয়েছে। মেজর এমদাদ, সেখানে সেনাবাহিনীর উপস্থিতির পরেও অন্যান্য দেশের গোয়েন্দারা সেখানে এত কিছু করে বেড়ান কি করে তাহলে? আমি সেই কথাটাই আপনাকে বলি, সেখানে এটা কন্টেইন করা হয়েছে বলে এই বর্তমান অবস্থা পর্যন্ত আছে। সেখানে শুধু একটা দেশকে না, সেখানে আপনার যেমন মিজোরামে এখন বা মণিপুরে যেটা হচ্ছে, মণিপুর থেকে যেমন গতকাল আসছে, মণিপুরে 900 চীন স্টেট থেকে 900 ট্রেন যোদ্ধারাটা ঢুকেছে। ফ্রম ওয়্যার দে আর, ফ্রম দ্য চীন স্টেটে কারা তাদেরকে ওখানে ট্রেন করেছে? আপনি কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মিকে কারা ট্রেন করছে? শান আর্মিকে কারা ট্রেন করছে? আরাকান আর্মিকে কারা ট্রেন করছে? মণিপুরের কুকিদের কারা ট্রেন করছে? আপনার এখানে যদি ত্রিপুরাতে TTF-কে কারা ট্রেন করছে? এখানে তো বাংলাদেশের কোনো সেনাবাহিনীও যায় নাই, বাংলাদেশের কোনো গোয়েন্দা সংস্থা সেখানে ট্রেন করতে যায় নাই, বরং বাংলাদেশের উপরে সেটা উপচে পড়ার ভয় আছে এখানে। যেমন গতকালকে ত্রিপুরার বাণিজ্য মন্ত্রী চিঠি লিখেছে মোদিকে যে টু টেক নেসেসারি স্টেপস, যেরকম হিলট্রেক্স এই হচ্ছে সেই হচ্ছে। এখন আমাদের ফরেন মিনিস্ট্রি কিন্তু এটা নিয়ে এখনো পর্যন্ত উচ্চবাচ্য কিছুই করে নাই। এখন তারপর ধরেন আপনি মণিপুরের এই যে মিজোরামের যে যারা চাকমারা আছে বা কুকিরা আছে, তাদের দেয়ার লিঙ্ক আপ উইথ দ্য মণিপুরের কুকিদের সাথে লিঙ্ক আপ, আপনার চাকমারা সেখানে, আপনার ত্রিপুরা এদিক দিয়ে পুরো বেল্টার সাথে লিঙ্ক আপ। এখন সেখানে আপনি যদি মনে করেন যে রাজনৈতিক সমাধান আনার জন্য, কালকেই তো সেনাবাহিনী ইজ এ কমান্ড বায়াস। আশরাফ ভাই যেটা বললেন, কালকে সকালবেলায় তো এই ইন্টারিম গভর্নমেন্ট একটা অর্ডার দিতে পারে পার্বত্য চট্টগ্রাম থেকে, অল দ্য ব্রিগেডস উইল বি ড্রন, কাম টু দ্য, আমরা ওখানে পলিটিক্যাল সলিউশন দিয়ে দিচ্ছি, রাজনৈতিক সলিউশন কালকে সকাল থেকে শুরু হয়ে যাবে। আপনি এইটুকু পারে নাই রাজনীতিবিদরা, যে এই যে কুকির কথা বললেন ব্যারিস্টার জ্যোতির্ময়, সেখানে এই যে কুকিদের পাশে গিয়ে একজন রাজনীতিবিদ কখনো তাদের কোনো অনুষ্ঠানে তাদের পাশে দাঁড়ায় নেই। এই যে ঘটনাগুলি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে, মেইন স্ট্রিম যারা রাজনীতি করেন, যারা রাজনীতিবিদ আছেন, তারা কখনো তাদেরকে ওন করেন নাই। তাদের পাশে গিয়ে না বাঙালিদের পাশে দাঁড়িয়েছে, না চাকমার পাশে দাঁড়িয়েছে, না ত্রিপুরার কাছে দাঁড়িয়েছে, তার কোনো একটা সামাজিক অনুষ্ঠানে যায় নাই, তার কোনো পালা পর্বণে যায় নাই, তাকে কখনো ওন করে না। আই এম এগ্রিড উইথ দিস, যে এখানে রাজনীতিবিদদের সবচেয়ে বড় ফেলিওর, আর্মিকে এখানে টানার কোনো দরকার নেই। আর্মি যে কমান্ড বায়াস, কালকে সকালে অর্ডার দিলেই পরশুদিন সকালে চলে আসবে। আপনি যদি এখন রাজনীতিবিদরা কি করেছেন সেই জবাবদিহিটুকু করেন, রাজনীতি কেন ওখানে ফেল করেছে, কেন রাজনীতিবিদরা গিয়ে ওখানে মেইন স্ট্রিম রাজনীতিবিদরা পার্বত্য চট্টগ্রামে যান নাই? ঢাকাতে বসে সমস্ত রাজনীতি হয় ঢাকা চট্টগ্রাম, আপনি পার্বত্য চট্টগ্রামে কেন রাজনীতি করতে যান নাই? কেন তাদের কাছে টানা হয় নাই? এখন রাজনীতিবিদরা, আমাদের মেইন স্ট্রিম রাজনীতিবিদরা সবসময় আপনি প্রশ্ন করেন, তারা বলবে যে এটা ইজ দ্য প্রবলেম অফ আর্মি। আর্মির কাঁধের উপরে সমস্ত কিছু চড়িয়ে দিয়ে ওনারা দিক করে এখন যা হবে সেনাবাহিনী। এই যে আমাদের উপদেষ্টারা গেছেন, দে ডিপেন্ড অন দ্য মিলিটারি, তাদের কাছে ব্রিফ নিচ্ছে কি হচ্ছে। আরে তুমি মেইন সাধারণ মানুষের সাথে তুমি গিয়ে কথা বলো। কালকে দেখলাম তো কি করেছেন ওনারা, and they do not have the first hand information what is going on in Chittagong Hill Tracts. একজন বলেছেন যে এখানে হাত ভেঙে দিব, আরেকজন বলছে যে এখানে বিদেশের হাত আছে।
তাহলে দুইটা বিপরীত ধর্মী কথাবার্তা। আপনারা আমরা তো নিজেরাই ওখানে স্ট্রিমলাইনে আসি না, একত্র হতে পারি নাই যে ঘটনাটা কি, আমরা একটা মেসেজ দিব সম্মিলিতভাবে। তো রাজনীতির এখানে পার্বত্য চট্টগ্রামে আমাদের রাজনীতি একেবারে টোটালি ব্যর্থ। এখন সেনাবাহিনী আছে বলে অন্তত মারামারিটা কিছুটা কন্টেইন করে। কালকে চলে আসতে বলুন সেনাবাহিনী, পরশুদিন দেখবেন রাজনীতিবিদরা ওখানে কি করেন। থ্যাংক ইউ। জি, জনাব বড়ু আপনার কাছে ফিরে আসতে চাই। দুটো বিষয়, এক হচ্ছে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জেলাতেই তো বিএনপি বলুন, আওয়ামী লীগ বলুন, তাদের পুরনো উপস্থিতি আছে এবং সেখানে পাহাড়ি বলুন, সমতলের মানুষ বলুন, তাদের এক ধরনের অংশগ্রহণও রয়েছে। তাদের ভূমিকা কি ছিল এখানে রাজনৈতিক দল হিসেবে? আর ভূমির যে প্রসঙ্গ এসেছে, আসলে ভূমি ব্যবস্থাপনা নিয়ে এত প্রশ্ন এত বছর ধরে, সেখানে আসলে সমাধানে বাধাটা কি এই যারা বাঙালিরা সেখানে আছেন তারাই, নাকি আরো কোনো সমস্যা আছে সেখানে? প্রথম প্রশ্নটা হচ্ছে আসলে রাজনৈতিক দলগুলো সেখানে আওয়ামী লীগ, বিএনপি, মেজর যে দুইটা রাজনৈতিক দল, তাদের যে অ্যাক্টিভিটিস সেটা আসলে খুব একটা মুখ্য কোনো জায়গা তৈরি করতে পারেনি। তাদের স্থানীয়ভাবে সেটি ইউপিডিএফ বলেন কিংবা জনসংহতি সমিতি বলেন কিংবা অন্যান্য যে সমস্ত ছোটোখাটো রাজনৈতিক দলগুলো দাঁড়িয়েছে, তারাই হচ্ছে মেইন রোল প্লেয়ার। এখন এই কল্পনা চাকমার কথা আশা ভাই কিছুটা শুরু করেছিলেন। কল্পনা চাকমার শুরু থেকে তার যে রাজনৈতিক দলের যে অবস্থান, তারা যে পরিমাণ আসলে পজিটিভ প্রোঅ্যাক্টিভলি কাজ করেছিলেন সে সময় থেকে, সেটার রেজাল্ট কিন্তু কল্পনা চাকমার উধাও হয়ে যাওয়া। আর এই যে আমি একটা ছোট উত্তর দিয়ে তারপরে ভূমির জায়গাটায় কিন্তু আসছি, সেটা হচ্ছে বলছিলেন যে এমদাদ সাহেব যে আমাদের রাজনীতিবিদরা আসলে কি করেছেন, তারা তো আসলে আটারলি ফেল করেছেন সেখানে কোনো জিনিসকে অ্যাড্রেস করতে। আপনাদের মনে আছে হয়তো সিএসটি কমিশন বলে একটা আলাদা করে কমিশন ছিল, যেটা হচ্ছে সিভিল সোসাইটি অর্গানাইজেশন, যেখানে বর্তমানের যে দুদকের রিফর্মের জন্য যিনি কমিশনের প্রধান হয়েছেন, ইফতেখারুজ্জামান, সুলতানা কামাল, অ্যাডভোকেট সুলতানা কামাল সহ এরা অনেকেই এই সিএসটি কমিশনের মেম্বার ছিলেন। তারা সেখানে তাদের হিউম্যান রাইটসের কাজ করতে গিয়ে রীতিমতো তাদের গাড়িতে হামলা করা হয়েছে, মেরে মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে। সিভিল সোসাইটির লোকজন গিয়ে পর্যন্ত পাহাড়ে কোনো রকমের নির্বিঘ্নে কাজ করতে পারেনি, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলা তারা সেখানে চালাতে পারবেন না বলে তাদের পক্ষে আইনজীবী হয়ে আমাকে উল্টো হাইকোর্টে মামলা করতে হয়েছে যে তাদের মামলাটা ওখান থেকে ট্রান্সফার করেন, গেলেই তো আর্মি আটকে ওখানে মারবে। আলটিমেটলি কিন্তু ঘটনাটা এখানেই, কাদের উপস্থিতিতে আমি যে নামগুলো বলছি, এই নামগুলো কিন্তু বাংলাদেশের হিউম্যান রাইটসের কাজ করার ক্ষেত্রে কিন্তু কিছু প্রমিনেন্ট নাম। এই লোকগুলো বান্দরবানে গিয়ে তাদেরকে গাড়ি আটকে কিন্তু মারার ঘটনা ঘটেছে, রাঙামাটিতে। তাদের মামলা আমাকে রাঙামাটি থেকে ট্রান্সফার করে অন্য কোনো জেলাতে নিয়ে আসার জন্য। তাদের বিরুদ্ধে কি অভিযোগ? তারাই মামলা করেছিলেন যে তারা নিজেরা মামলা করেছেন যে তাদের উপরে হামলা হয়েছে, কিন্তু সেই বাদী হয়ে সেই মামলা যে তারা যাবেন, মামলা পরিচালনা করবেন, সেই রকমের পরিবেশটা ছিল না। সেই কারণে মামলা যাতে অন্য জেলাতে ট্রান্সফার করতে হয়, ট্রান্সফারের জন্য আমাকে আবার মিসকেস করতে হয়েছে হাইকোর্টে। সেই মিসকেস এখনও পেন্ডিং। এখন অন্যান্য পলিটিশিয়ানরা আসলে কাজ করবেন কীভাবে? যাদের কথা বলছি তাদের আইডেন্টিটি ক্রাইসিস ছিল না কারো, তারাই কাজ করতে পারেন নাই। তো এখন এই ভূমির যে কথাটা তিনি তুললেন যে 5 একর করে জমি দেওয়া হয়েছে এবং সব অধিকাংশই হচ্ছে আদিবাসীদের জমি, কারো কোনো কাগজপত্র নাই, এই কমন মিসকনসেপশনটা ছড়ানো হচ্ছে চারিদিকে। এখন আপনার রেকর্ডের ব্যাপারটা আপনি জানেন যে ভূমির রেকর্ডগুলো কীভাবে এসছে। সিএস রেকর্ড, ক্যাডাস্ট্রাল সার্ভে, যেটা সেই সময়ে ব্রিটিশরা এই আদিবাসীরা তাদের যে কমিউনিটি প্রপার্টি রাইটের যে কনসেপ্ট, সেই জায়গাটাকে রেসপেক্ট করে এখানে কিন্তু কোনো ধরনের জরিপও করেনি এবং তাদেরকে তাদের যেহেতু সংস্কৃতি, তাদের বেঁচে থাকার সাথে ভূমির সাথে একটা সরাসরি সংযোগ, সেই জায়গায় তারা কখনো হাত দিতে চায়নি। সেইটাকে প্রিজার্ভ করার জন্য উল্টো কী করেছে দেখেন, আপনার স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের মধ্যে 97 সেকশনের মধ্যে পরিষ্কার করে বলে দিচ্ছে যে ইভেন সিভিল কোর্টের কোনো এখতিয়ার নাই তাদের কোনো প্রপার্টি নিয়ে কোনো ডিসপিউট সেটেল করার। সেইটা নিয়ে অবশ্য বিতর্ক আছে যে সিএসটি অ্যাকর্ডের বলেন কিংবা এই ইভেন সেকশন 97 ও অ্যাবসলিউট অথরিটিটা দিয়ে দেওয়া হয়েছে ডিসির কাছে। ডিসিকে বলা হয়েছে কি, যদি আদিবাসীদের কোনো সম্পত্তি অন্য কারো কাছে ট্রান্সফার করা হয়, সেটা তার কাছ থেকে আপনি জোর করে নিয়ে ওই আদিবাসীকে ফেরত দেবেন। তিনি যদি না থাকেন, তার আত্মীয় স্বজন কেউ থাকলে তাকে ফেরত দেবেন, অর্থাৎ তাদের ভূমি কোনোভাবেই আদিবাসীদের বাইরে যাবে না। বাঙালিদেরকে 5 একর করে জমি বরাদ্দ কোত্থেকে দিলেন আপনি? তার আগে আপনার ভূমি কমিশন করে যেটা পিস অ্যাকর্ডের মধ্যে আসছে, আপনার তো ভূমির আগে তাহলে সেভাবে আপনাকে ডিমার্কেশন করতে হইতো। সিএস এর কথা বলেন, আরএস বলেন, বিএস বলেন, কোথাও কোনো জরিপ হয়েছে ওখানে?
5 একর জমি মাপলেন কি করে, মেপে কিভাবে দিচ্ছেন আপনি, কার জমি দিচ্ছেন? ওটা তো এন্টায়ার একটা প্রপার্টির হোল্ডিংটার কনসেপ্টটাই হচ্ছে সমতলের চাইতে ভিন্ন। তারা হচ্ছে একটা কমিউনিটি একটা জায়গায় থাকছে, তারা বলছে এইটা আমাদের জমি, সো দ্যাট ইজ এ জয়েন্ট টেনেন্সি। জয়েন্ট টেনেন্সি কি সেখানে যে এখন বাস্তব সমস্যার কথা একটু আগে বলছিলেন, সেটা ভূমি কমিশনের 24টা মিটিং হয়েও কোনো কিছু অগ্রগতি নাই। মানে তাহলে সমাধানের রাস্তাটা কি? যারা এখানে 1-2 প্রজন্ম ধরে এরই মধ্যে আছেন, they do not have their property right। আপনাকে ওই ভূমি কমিশন যেটা আপনার 97-এর পিস অ্যাকর্ডের মধ্যে যেটা আছে, ওখানের একটা ইফেক্টিভ সেটেলমেন্টের মধ্যে আপনাকে যাইতে হবে। ভূমি কমিশনের মধ্যে যে সমস্ত বিরোধ, যে সমস্ত সমস্যাগুলো আছে, সেইখানে আপনার আদিবাসীদের নিজস্ব যে আপনার একটা শাসনের মেকানিজম কিন্তু আছে, একটা কিন্তু হাইব্রিড একটা পজিশন আছে। আপনার হেডম্যান কারবারিদের কিংবা চাকমা সার্কেলের রাজার রাজস্ব কালেক্ট করার তার যে এখতিয়ারের যে জায়গা, 3 টায়ারের যে ব্যবস্থা, সেটার সাথে কিন্তু ডিসিকে আবার কোনো জায়গায় এত বেশি ওভার এম্পাওয়ার করা হয়েছে যেখানে আসলে ক্ষমতার ভারসাম্য নাই। এই সমস্ত বিষয়গুলোর বিরোধটাকে আপনি অ্যাড্রেস না করে কেবলমাত্র এই জায়গা ঠিক করতে যাব সুপারফিশিয়ালি একটা আলাদা একটা শুধু ইস্যুকে ধরে ঠিক করতে পারবেন না। আপনাকে ওভারঅল জিনিসটাকে টোটাল পিকচারটা সামনে আনতে হবে। কিন্তু আমি এমদাদ সাহেবের কথার সাথে একমত, ভূমি বিরোধটাকে অ্যাড্রেস করতে হবে আপনার, কারণ ওইটা ওদের পরিচিতির অংশ, ওদের সংস্কৃতির অংশ, টিকে থাকার অংশ। সেই জমিটা আপনি আসলে বেসিক্যালি সেটেলমেন্টের নাম করে কেড়ে নিয়েছেন। জি, ধন্যবাদ। জনাব আশরাফ কায়সার বলতে কিছু যোগ। আমি আপনাকে বলি, ভূমির বিষয়টা যে সেটেল করতে হবে এটা 1 নাম্বার। কারণ হচ্ছে যে দেখেন, মানে শতকের পর শতক যে থেকেছে তাকে আপনি কোনো সেটেলমেন্টে না নিয়ে তার পাশে 5 একর করে জমি দিয়ে দিচ্ছেন, এবং তাকে অনেকটাই, আপনি যদি পার্বত্য চট্টগ্রামে যান, ওই সেটেলারকে মনে হয় আপার হ্যান্ডে আছেন, কারণ তাকে সেনাবাহিনী সমর্থন করছে, তাকে ডিসির অ্যাডমিনিস্ট্রেশন সমর্থন করছে, আর ওই আদিবাসী মানুষটা হচ্ছে একটা প্রান্তিক মানুষ। এবং দিনে দিনে কি হয়েছে, তাকে আমরা মার্জিনালাইজ করেছি, যে উনি ভূমি থাকবে না, অধিকার থাকবে না, বাজারে যেতে হলে অনুমতি নিতে হবে, বাসের সিট থেকে উঠে দাঁড়াতে হবে যদি সেনাবাহিনীর কোনো সদস্যকে দেখেন, এবং বাঙালি একটা লোককে করতে হবে না, আদিবাসীকে করতে হবে। এই যে আপনি করেছেন, এই সম্পূর্ণটা ভুল হয়েছে। দেখুন, আমাদের ভুল স্বীকার করতে পিছপা হওয়া উচিত না। আমরা যে ভালো কিছু করেছি সেনাবাহিনীর ভেতর দিয়ে বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সেটি কিন্তু আমি স্বীকার করি, কিন্তু কি বড় বড় যে ভুলগুলো করেছি এবং যেই ভুলগুলো আজ অবধি চলছে, সেখান থেকে আপনার পিছিয়ে আসতে হবে। এবং আপনি যদি যেই ট্রিটিটি আমরা 97-এ করেছি সেইটাতে ফেরত যান, ভূমির পুনর্ব্যবস্থাপনা করেন, পুনর্বিন্যাস করেন, এবং তাকে আপনি তার অধিকার ফেরত দেন। যে অধিকার নিয়ে আমরা ঢাকায় গণ অভ্যুত্থান করেছি, সেই অধিকারের জায়গাটা তাকে ফেরত দেন। আপনি দেখবেন এই দাঙ্গা, গ্রুপিং, নতুন নতুন সশস্ত্র গোষ্ঠী, মুখোশ বাহিনী, দোনালা বন্দুক নিয়ে সোনালী ব্যাংক ডাকাতি, অনেক কিছুই কিন্তু বন্ধ হয়ে যাবে। রাজনীতির ব্যাপারে শুধু আমি একটা কথা বলি, কল্পনা চাকমার সংগঠনের নাম ছিল হিল উইমেন ফেডারেশন। সে কি সংগঠনটি করতে পেরেছিল? সে কি করে হাওয়া হয়ে গেল? আচ্ছা, সেনা শাসন যদি ওখানে বলবৎ থাকে, তাদের দায় নাই কল্পনা চাকমার গুম হয়ে যাওয়া সম্পর্কে বলা? তাদের কোনো সদস্য যদি করে থাকে, সেই দায়ও তো তাদের নিতে হবে, কিন্তু এই দায় তারা নিবে না। তার মানে হচ্ছে আপনি আংশিক দায় নেন, বিরচিত দায় নেন, কিন্তু আপনার অপরাধের দায় নেন না। এটা তো হলে হবে না। তারপরে দেখুন, আপনি সিএসটি কমিশনে যেখানে সিভিল সোসাইটির লোকরা গেছিল, তাদেরকে দ্রুত ওই এলাকা ত্যাগ করে আসতে হয়েছে। আপনাকে আমি বলে দিচ্ছি, যারা তাদের গাড়িতে আক্রমণ করেছিল তারা কারা। তারা খুব পরিচিত শক্তি, যাদেরকে আমরা বারবার বলছি তাদের হাতটা গুটিয়ে আনতে। ঠিক আছে? আচ্ছা, এবার রাজনৈতিক দলের কথা বলি। যদি হিল উইমেন ফেডারেশন কাজ না করতে পারে, সিভিল সোসাইটি কাজ না করতে পারে, রাজনৈতিক দলের কাজ করার সুযোগটি কোথায়? এটি আমরা বলতেই পারি ঢাকা শহরে বসে, যে হঠাৎ করে রাজনৈতিক ওখানে আপনি একটা প্রভাব বিস্তারের জায়গা তৈরি করেছেন, একটা ভয়ের শাসন তৈরি করেছেন, এবং সেনাবাহিনীর অনুমতি ছাড়া আপনি আপনার অধিকার প্র্যাকটিস করতে পারছেন না, এবং আপনাকে দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসাবে বসবাস করতে হচ্ছে। জি, মেজর এমদাদ, আর কিছু যদি যোগ করার থাকে। না, ধন্যবাদ। আমি ফাইনালি আই মাস্ট থ্যাঙ্কস আশরাফ ভাই এবং ব্যারিস্টার জ্যোতির্ময় যে 97 দ্য পিস অ্যাকর্ড, সেটার উপরে, কারণ আমি খুব গৌরবের সাথেই বলি, ওই শান্তি চুক্তির আই ওয়াজ দ্য চিফ সিকিউরিটি নেগোসিয়েটর। যে ডিজিএফআই এর কথা আকারে ইঙ্গিতে বলা হচ্ছে, আমি ওই ডিজিএফআই সদর দপ্তর থেকেই ওখানে কাজ করেছিলাম, আই ওয়াজ দেয়ার। তো এখন কথা হচ্ছে, সেখানে যেটা শুরু করেছে, চায়নায় একটা প্রবাদ আছে, এভরি জার্নি স্টার্টেড উইথ এ স্টেপ। এখন সেখান থেকে বর্তমান সরকার যদি চায়, আমি এখনো বলছি
যে এনারা যদি এখনই অ্যাড্রেস করতে চান এই যে ভূমি সমস্যা, যদি সমস্যাটা সমাধান, অনেক কিছু রিফর্মের কথা আসছে, যেখানে সংবিধান পর্যন্ত সংশোধন হয়ে যাচ্ছে, সেখানে পার্বত্য চট্টগ্রামের এই যে প্রান্তিক মানুষগুলোর কথা, যাদের কথা আমরা বলছি, তাদের ভূমি সমস্যাটা সমাধান করতে ওনাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত বলে আমি মনে করি। আর দ্বিতীয়ত একটা জিনিস আমাদের এখানে পরিহার করা, আমি এটা একেবারে সবিনয় অনুরোধ করব, আপনারা যদি পারেন বলেন কালকে সরকারকে পার্বত্য চট্টগ্রাম থেকে আর্মিকে উইথড্র করে চলে আসতে। দেয়ার ইজ নোবডি, এখন আর্মি চিফ পর্যন্ত বলতে পারবে না যে তত্ত্বাবধায়ক সরকারের ইন্টারিম সরকারের প্রধানকে যে আমরা উইল নট উইথড্র মাই ট্রুপস। কালকে সকালেই চলে আসবে, একদিন লাগবে, শুধু 24 ঘন্টা লাগবে তাদের 5 তারিখ উঠানোর জন্য। সো প্লিজ ডোন্ট ট্রাই টু ব্লেম এভরিথিং অন টু দ্য মিলিটারি। মিলিটারি দে আর দ্য ফান অফ দিস সয়েল, এই মাটির এই সন্তানটা ওখানে কি কষ্ট করে প্যাট্রোলিং এ যদি যারা যায়, আমাদের কিছু সচিবদের নিয়ে যাওয়া হয়েছিল, একটা প্যাট্রোলিং করার পরে আসার পরে পার্বত্য চট্টগ্রামের মধ্যে কয়েকশো টন কাঠ পুড়িয়েছে তারা শুধু গরম পানি ঢালানোর জন্য, তাদের পায়ে ব্যথা হয়ে গেছে গরম পানি ঢালানোর জন্য। সো এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে যে উই আর ব্লেমিং, ইটস ভেরি ইজি টু ব্লেম এন্ড টু কন্টেইন সিচুয়েশন ইজ ভেরি বড় যদি যোগ করার থাকে। দেখেন এই পুরো ইস্যুটাতে যেই জায়গাটায় আমার একটু এমফাসাইজ করতে চাই আমি, সেটা হলো শিক্ষার্থীরা কিন্তু এই দিঘিনালার ঘটনার 2-3 দিন আগে একটা সমাবেশ করে কিন্তু তারা কি কথাগুলো বলেছে দেখেন, আমরা আমাদের পরিচয়ের স্বীকৃতি চাই, আমাদের অধিকারের স্বীকৃতি চাই। তারা কিন্তু হাইল্যান্ড হিসেবে বা পাহাড়িদের স্বায়ত্তশাসনের কথা কিন্তু কেউ চাইছে না, বলছে না, কিন্তু তারা ইন্টিগ্রেশন চাইছে। সেই ইন্টিগ্রেশন চাওয়া এবং তাদের যে জমায়েত, সেই জায়গা থেকে বারবার করে তারা যে কথাটা বলছে, সেটাই হচ্ছে আসলে আমাদের, যদি তাদের সাথে এই বিরোধ সংঘাত যদি বন্ধ করতে চাই, ওইটাই হচ্ছে মূল মন্ত্র, যে তাদের পরিচয়ের স্বীকৃতি, তারা যেটা বলবে সেলফ ডিটারমিনেশন, যেটা আসলে আপনার 97-এর পিস অ্যাকর্ডের মূল কথা হচ্ছে, আমরা তাদের পরিচয় নির্ধারণ করব না, তারা তাদের পরিচয় নির্ধারণ করে আমাদের সাথে পরিচয় স্বীকৃতির জন্য দাবি জানাচ্ছে। অনেক ধন্যবাদ। আজকের মতো সময় ফুরিয়ে গেছে। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ধন্যবাদ, আপনাদেরকেও বিদায় নিচ্ছি।